সুন্দর তো হইতো। হ্যাঁ, ও আচ্ছা, ভিডিও হ্যাঁ, ভিডিওতে আছে। হ্যাঁ, ঠিক আছে। কলরব আজকে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, অথচ আইনুদ্দিন ভাইয়ের হাতে গড়া সেটা। তো সেখান থেকে আপনাদের ফ্যামিলিতে কোনো অনুদান দেয়? আপনারা কি বলেন? আপনারা কি জানেন যে দেয়? না, দেয় কিনা সেটা জানার জন্য জিজ্ঞাসা করছি। কোনো কিছুই দেয় না। তারা অনেক অনেক বড় কথা বলে, অনেক বড় কথা। বাচ্চা দুটো আছে, এই বাচ্চা দুটোরই কোনো কিছু দেয় না। সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমার ভাই মারা যাওয়ার পরে আমাদের যে কলরব খোঁজ নেয় না বা ইয়ে করে না, এটা হলো সবচেয়ে বড় জিনিস, দুঃখ কষ্ট। হ্যাঁ, আর কলরব যদি অচল থাকতো আমাদের কোনো ইয়ে ছিল না। আমরা আসলে জীবন্ত এক কিংবদন্তির সামনে দাঁড়িয়ে আছি, যিনি যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন হযরত আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির প্রিয় আব্বাজান। তিনি আসলে বয়সের ভারে নুয়ে পড়ছেন, এখন খুবই অসুস্থ। আমরা আজকে তাকে দেখতে আসছি। তিনি তার সন্তানের কথা বললেই বারবার ঢুকরে কেঁদে উঠছিলেন। তিনি বলতেছিলেন তার সন্তান তাকে খুব ভালোবাসে। আসসালামু আলাইকুম, আওয়ার ডেস্টিনেশন থেকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদ আবু বকর। দীর্ঘ 12টি বছর হয়ে গেছে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন পরপারের উদ্দেশ্যে। কিন্তু এই 12 বছর অতিবাহিত হওয়ার পরও তার চাহিদা এবং উপযোগিতা কোনোটাই কমেনি আমাদের কাছে। তাই আজকে আমরা তার বাড়ি এবং তার প্রতিষ্ঠিত মাদ্রাসার উদ্দেশ্যে ভ্রমণ করতে যাচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে তার বাড়ি, তার মাদ্রাসা এবং তার মাকবারা তথা কবর আপনাদেরকে সবিস্তারে দেখানোর চেষ্টা করব। তার বাড়িতে কে কে আছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তার বাড়িতে কিভাবে আসতে পারেন আপনারা, সেই তথ্য আপনাদেরকে ভিডিওর যে কোনো স্থানে জানাবো ইনশাআল্লাহ। এজন্য পুরো ভ্লগটি দেখতে হবে, পুরো ভ্লগটি দেখতে থাকুন ইনশাআল্লাহ। আজ 16 জুন 2022 বৃহস্পতিবার। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি এর বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে টিম ডেস্টিনেশন। আমাদের টিমে খুলনা থেকে জয়েন করেছে 10 জন এবং ঝিনাইদহ থেকে যুক্ত হবে আরও 4 জন। সকাল 9:30টার টিকিট নিয়েছি। ট্রেন জাস্ট টাইমে ছেড়ে দিয়েছে, ছুটে চলছে মোবারকগঞ্জের উদ্দেশ্যে। ট্রেন তার আপন ছন্দে এগিয়ে চলছে। ট্রেনে বসে চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে সবাই। থেমে থেমে চলছে সঙ্গীত চর্চা। সুর ছন্দে সকলকে মাতিয়ে রাখছেন আমাদের নাজমুল ভাই। যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা, দাবি করো রাসূলের উম্মত, তবে জীবন চলার পথে রাসূলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ। দাবি করো রাসূলের উম্মত, যদি দাবি করো রাসূলের উম্মত, যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা, দাবি করো রাসূলের উম্মত, যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা, দাবি করো রাসূলের উম্মত, তবে জীবন চলার পথে রাসূলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ। করো কেন তবে পড়ো না খোদার কালাম, দেখা হলে হায় হ্যালো দাও না সালাম। আশেকে রাসূল তুমি মুখে নাই দাড়ি, সিনেমার হল যেন তোমার বাড়ি। নামাজ রোজা কেন ভালো লাগে না, জান্নাতে যেতে বুঝি সাথে জাগে না। বিয়ের আগেই করো অবৈধ প্রেম, মনে করো ইটস ওকে নো প্রবলেম। কি করে তাহলে তুমি পাবে নাজাত, কিভাবে পাড়ি দিবে সেই সে পথ। আল্লাহর সাথে যদি করো দ্বিমত, রাসূলের সাথে যদি করো দ্বিমত, আল্লাহর সাথে যদি করো দ্বিমত, রাসূলের সাথে যদি করো দ্বিমত, যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা, দাবি করো রাসূলের উম্মত, যদি হয়ে থাকো তুমি এক আল্লাহর বান্দা, দাবি করো রাসূলের উম্মত, তবে জীবন চলার পথে রাসূলের পথ হতে ভিন্ন হবে কেন তোমারই পথ। দাবি করো রাসূলের উম্মত, যদি দাবি করো রাসূলের উম্মত। আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, আমি পথ হারিয়ে
আসি বারে বারে, আমার কেউ নেই তুমি ছাড়া। একজন শিল্পী, একজন বড় আলেম, একজন তরুণ মুফাসসির, একজন বড় রাজনীতিবিদ ছিলেন। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির মনের যে ব্যথা নিয়ে সে গান গাইতেন, ওই গানগুলো আমরা যখন শুনি তখন আমাদের ঈমান উজ্জীবিত হয়, আমাদের রাসূল প্রেম উজ্জীবিত হয়, আমাদের ভিতরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যেই অনুভূতি সেটা তৈরি হয়। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির গান, এটা একজন মানুষের, একজন বড় আলেমের 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজের যে তাসির, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির একটা গানের একজন মুমিনের মনে সেই তাসির ফেলে। এটা শুধুমাত্র গানের কারণে হয় না, শুধুমাত্র কণ্ঠের কারণে হয় না। নিছক কোনো শিল্পী গান গাইলে তার গানের মাধ্যমে এতটা তাসির মানুষের অন্তরে পড়ে না, কিন্তু আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি খুব সাবলীল ভাষায়, খুব সহজ সরল ভাষায় গান গাইতেন। বিশাল উচ্চাঙ্গের কোনো সাহিত্য তার গানের ভিতরে পাওয়া যেত না, কিন্তু তার গান শুনলে মানুষের ঈমান উজ্জীবিত হতো, মানুষের ভিতরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার একটা তামান্না তৈরি হতো মানুষের ভিতরে। দেখেন সবাই লাইভে ঘুমাচ্ছে। কি করতেছে, কে কে খাচ্ছে, আমি নিচে করেছি। বেলা তখন 12:30। আমাদের ট্রেন মোবারকগঞ্জ এসে পৌঁছেছে। এখান থেকে আমাদের যেতে হবে কালীগঞ্জ বাস স্ট্যান্ড। 2টো অটো ভাড়া করে কালীগঞ্জ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। অটোতে জনপ্রতি ভাড়া 10 টাকা। আমরা এখন কালীগঞ্জ পর্যন্ত এসে পৌঁছাইছি, কালীগঞ্জ বাস স্ট্যান্ডে আছি। এখান থেকে বাসে করে আমরা ঝিনাইদহ শহরের উদ্দেশ্যে রওনা করব। কালীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়লাম। এখান থেকে বাস অথবা লেগুনা যোগে ঝিনাইদহ পর্যন্ত যাওয়া যায়। জনপ্রতি বাস ভাড়া 30 টাকা করে। লেগুনা থেকে বাসে একটু সময় কম লাগে বলেই সবাইকে নিয়ে বাসে উঠে পড়েছি। কিন্তু সমস্যা হলো বাসে সিট নেই, পুরো রাস্তাটা দাঁড়িয়ে যেতে হবে। সেটাও সমস্যা না, সমস্যাটা হলো 16 কিলোমিটার রাস্তা 20 থেকে 25 মিনিটে এসেছে। মাঝে মাঝে মনে হচ্ছিল ড্রাইভার বাস নয় প্লেন চালাচ্ছে। এখন ঘড়িতে বাজছে 1:30। আমরা সকালে রওনা দিয়ে এখন কেবলমাত্র ঝিনাইদহ শহরে বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। এখন আমরা সবাই নামাজ পড়ব। নামাজ পড়ার পরে দেন আমরা খাওয়া দাওয়া, তারপরে আমরা মূলত সেই আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির সেই বাড়ির উদ্দেশ্যে রওনা করব। তো আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ দেখতে থাকুন। 1:00টায় আমরা ঝিনাইদহ বাস স্ট্যান্ডে এসে নামলাম। জোহরের নামাজ পড়ে সকলে একটু মসজিদে গায়ে এলিয়ে দিয়েছে। এরই মধ্যে আমাদের সাথে ঝিনাইদহ থেকে বাকি 4 জনও এসে জয়েন হন। সকলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বের হলাম। এখন এই ঝিনাইদহ শহর থেকে আমরা অটো যোগে যাব হলো আইনুদ্দিন ভাইয়ের একেবারে যে গ্রাম, সেই গ্রামের নাম হলো হাজরাতলা। সেই হাজরাতলায় আমরা যাচ্ছি। ঘড়িতে তখন বেলা 3টা। এবার ঝিনাইদহ থেকে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির গ্রাম হাজরাতলার উদ্দেশ্যে রওনা হলাম।
বাস স্ট্যান্ড থেকে 2টি অটো হাজরাতলার উদ্দেশ্যে রিজার্ভ করে নিলাম। ঝিনাইদহ বাস স্ট্যান্ড থেকে হাজরাতলা মাথাপিছু ভাড়া 20 টাকা করে। যেতে যেতে একটি বিষয় ভেবে অবাক হচ্ছিলাম। সারা দেশের মানুষ আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহিকে যেভাবে চেনে, কিন্তু তার গ্রামের লোকেরা তাকে সেভাবে কেউ চেনে না। মজার ব্যাপার হলো, অটো চালক আইনুদ্দিনের বহু সঙ্গীত শুনেছে, কিন্তু সেই আইনুদ্দিন যে তাদেরই গ্রামের এক কৃতি সন্তান সেটা সে জানত না। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে হাজরাতলা এসে পৌঁছালাম। হৃদয়ের মাঝে আচমকা একটা দুঃখের পরশ বয়ে গেল। হৃদয়ের পুরনো ব্যথা ক্রমশ জেগে উঠতে লাগলো। কেমন যেন চারদিক থেকে মর্মবেদনা আমাদেরকে আচ্ছন্ন করে ফেলছে। প্রিয় মানুষ আইনুদ্দিন আল আজাদের মৃত্যুর 12টি বছর পর এসেছি তার বাড়িতে। বহু চেষ্টা করে তলা কেবলমাত্র এসে পৌঁছালাম। এখন বাজে প্রায় 3:30। আমরা দুপুরে জোহরের নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়া করে সেখান থেকে আমরা 3টায় রওনা দিয়েছি। মূল ঝিনাইদহ শহর থেকে এই পর্যন্ত আসতে আধা ঘন্টা সময় আমাদের লেগেছে, আধা ঘন্টা 25 মিনিট। তো আমরা এখন যেখানে উপস্থিত আছি সেটা হলো আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির যে কবর, সেই জায়গায় আমরা উপস্থিত আছি। আসলে একটা এই এলাকার ভিতরে ঢোকার পরই আমাদের হৃদয়ের যে একটা অনুভূতি সেটা আসলে বলে বোঝানোর না। হৃদয়ের ভিতরে একটা অন্যরকম একটা বেদনা জেগে উঠেছে। আমরা তার কবরের সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা কাগজের ফলক দেওয়া আছে, যে কাগজটা আসলে অনেক জীর্ণশীর্ণ, অনেক পুরাতন মনে হচ্ছে। কাগজটায় লেখা আছে মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, প্রতিষ্ঠাতা পরিচালক, জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব। জন্ম দেওয়া আছে 1 মার্চ 1977 এবং মৃত্যুর সন দেওয়া আছে 18 জুন 2010। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি এর মৃত্যুর 6 দিনের মাথায় তার বাড়ির পাশেই ভিত্তিপ্রস্তর করা হয় মাদ্রাসাতু জামিউল উলুম আইনুদ্দিন নামে একটি মাদ্রাসার। মাদ্রাসাটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পীর সাহেব হুজুর চরমোনাই। আমরা মাদ্রাসার সামনে পৌঁছেই তার বাড়িতে খবর পাঠাই। একদল আইনুদ্দিন ভক্ত এসেছে শুনে তার ছোট ভাই সিরাজউদ্দিন ছুটে আসলেন। তিনি দীর্ঘ সময় ধরে আন্তরিকতা নিয়ে আজাদ ভাই সম্পর্কে অজানা প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছিলেন। আমাদের এই যে আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, ওনার নামকরণটা আসলে কে করছিলেন? এই যে নামটা কে রাখছে? ওনার নাম ওটা তো আমার বাবাই রাখছিল। বাবাই রাখছে। মানে নামের মধ্যেই তো একটা ভাবার্থ আছে, চেতনা আছে। আজাদ ভাইয়া হচ্ছে ঢাকায় যাওয়ার পরে। আজাদ ঢাকা যাওয়ার পরে তারপর তার 5 নম্বর। শৈশবকাল থেকে তো মানে জীবদ্দশায় 33 বছর আল্লাহ ওনার হায়াত দারাজ করছিলেন। তা উনি শৈশবকাল
কতটা টাইম পর্যন্ত এই গ্রাম প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছিলেন? উনি দাখিল পাস করছে শুধুমাত্র এই যে এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা থেকে দাখিল পাস করার পরে আলেম পাস করছে ইয়ে থেকে, সরসিনা থেকে। তো আমরা অনেক বয়ানও শুনছি। তারপর থেকে উনি কেন্দ্রীয় পর্যায়ে হাজেল পাস করছে আপনার ইয়ে থেকে, মাগুরা থেকে, তারপরে ঢাকা আলিয়া থেকে কামাল পাস করছে। দাখিল বলতে 15, 16, 17 বছর পর্যন্ত এলাকায় উনি ছিলেন, বাকি জীবনটা বাইরে প্রায় কাটাইছেন। তারপরে সেই আম্মা মারা গেছে। আম্মা মারা গেছে তো 2 বছর পরে। 2 বছর পর, তাহলে 18, 19, 12 সালের লাস্টের দিকে মারা গেছে। আর সন্তান দুইজনের নাম আমরা জানি হচ্ছে রুহি আর গালি। ওরা আসে এখানে বেড়াতে আসে? 10 দিন ছিল, মাস হয়নি এখন ঢাকাতে গেছে। ছেলেটার খোঁজ খবর তো আমরা জানি, মেয়েটা কত বড় হয়েছে? মেয়েটাও তো ওই তো দাওরা শেষ হবে এবার। সে তো অনেক বড় হয়ে গেছে। আপনি কি করেন? আমি বর্তমান বাসায় আছি, কৃষি কাজ কাম করি আর ঘুরে ফিরে চলি আর কি। ভাই বোনের মধ্যে কত নম্বর আপনি? আমি 7 নম্বর। তার মানে ওনার পরের একজনের পরে আর কি। আপনার বয়স তো এখন সম্ভবত 37-38 প্রায় না? 35-36। ডিফারেন্সে বোঝা যায় যদি উনি এরকম হয়, তাহলে আজকে যদি টিভি থাকতো তাহলে তার বয়সটা প্রায় 45-45 হয়ে যেত আর কি। মানে এখন পুরো একদম সে একজন কলরব আজকে অনেক বড় জায়গায় পৌঁছে গেছে, অথচ আইনুদ্দিন ভাইয়ের হাতে গড়া সেটা। তো সেখান থেকে আপনাদের ফ্যামিলিতে কোনো অনুদান দেয়? আপনারা কি জানেন? আপনারা কি জানেন যে দেয় না, দেয় কিনা সেটা জানার জন্য জিজ্ঞাসা করছি। কোনো কিছুই দেয় না। তারা অনেক বড় কথা বলে, অনেক বড় কথা। বাচ্চা দুটো আছে, এই বাচ্চা দুটোরই কোনো কিছু দেয় না। আমরা তো শুধুমাত্র নায়েবে আমির কারণে, হ্যাঁ নায়েবে আমির সাহেব তো চেনে নেই, ছাত্র আন্দোলন যদি করেন তাহলে নায়েবে আমির সাহেবের কারণে আমরা এই বাচ্চা দুটো এখানে দিয়েছি ঢাকাতে। উনি বলছে আমার দায়িত্ব থাকবে, সব কিছু আমরা করবো, বাচ্চা দেন এই জন্য। তারপরে গাজী ভাই আসছিল, সহকারী মহাসচিব, উনিও আসছিল, এসে আমাদের বাসা থেকেই নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওনা বলছে যে এটা কলরব দায়িত্ব না, দায়িত্ব নিবে সংগঠন। ইসলাম আন্দোলন ওনার লেখাপড়া যা কিছু করার দায়িত্ব আমরা বুঝে নিচ্ছি, আমরা করাবো, সে অনুপাতে আছে আর কি। কলরব হয়তো ওই কিছু ভর্তি দেখা যাচ্ছে যে খোঁজ নিল, কোনো সময় গেল আসলো, এরকমই অবস্থা। মাদ্রাসাটা তো বারবার উদ্যোগ নিচ্ছে যে মাদ্রাসা চালানোর জন্য, এটা চলতেছে না কেন? ভাই আমার ভাইয়াটা গান বলে গেছে না, শুধুই করে উদ্বোধন, কাজ কামের কোনো খবর নেই, শুধু করে উদ্বোধন। হ্যাঁ, শুধু উদ্বোধনই চলে, আর কিছু চলে না। ওইটাই দেশের জনগণ বুঝে শুনে দিয়ে সমর্থন, সেই গানের ভিতরে আছে, তাছাড়া আর কিছু না। আল্লাহ, কি ছাত্র সংখ্যা আছে নাকি শিক্ষক নেই, কোনটা? শিক্ষক আছে, নরমাল শিক্ষক আছে। হ্যাঁ, এদিকে সমস্যাটা কি? মাদ্রাসার সমস্যা হলো যে আর্থিক সমস্যা। আর্থিক সমস্যা। আমি আসলে মূলত আমি দেখাশোনা করি, কিন্তু আসলে আমি তো চাকরি বাকরি করি না, আর আমি এরকম কোনো প্রভাবশালী লোক না। হ্যাঁ, আমার অর্থ বলতে খুবই কম, তারপরেও আমি ওই শিক্ষকের বেতন আমি নিজে দিই। আচ্ছা, হ্যাঁ, এবার দুইজনের, একজনের দেওয়া হয় 2500 টাকা, একজনের 3000। হ্যাঁ, এই টাকা দিয়ে ওদের পয়সা করলে না মাঝে শুনছিলাম তো মেলা এখানে আপনার ওই মারা না গেলে ওরা কোটিপতি হলেও আমার কোনো আফসোস নাই। আর মূলত কথা হলো আমি যে গ্রামে আসি, অনেকে অনেক কিছু বলে ঢাকাতে গেলে সমস্যা কি। আসলে আমি ঢাকাতে যাই না, একটা কারণ হলো আমি কিন্তু ওদের সবার সিনিয়র। ওরা একসময় রাত 10টার সময়ও দেখা যাচ্ছে যে 10টা, 11টা, 12টা বাজে এখান থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু মাদ্রাসায় যায়নি। দেখা যাচ্ছে যে 12টার দিকে আমি দেখা যাচ্ছে রুম টুম বন্ধ করে যখন ঘুমোইছি, তখন যা দেখা যাচ্ছে টুকটুক টুকটুক করে দরজায় ইয়ে করতেছি, খুলে দেখা যাচ্ছে দেখছি যে অমুক, হ্যাঁ আছে। যদি বলেছি তুমি এখনো মাদ্রাসায় যাও, যে হুজুর মারবে, তো হুজুর মারবে, তাহলে তুমি সেই সন্ধ্যা দিকে কোথায় ছিল, আসো না, এইসব ইয়ে করার পরে যা কিছু কথা কাটাকাটি হয়েছে। পরে আবার নোয়াখালী হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসে বা সাথে করে নিয়ে যে খাওয়াই, আবার বিছানা করে তো ঘুম পাড়াইছে প্রতিটা ফুলাপা। কিন্তু তারা আজকে বড় হয়েছে, আমার সেটটা এখানে নাই, হয়তো বা বুঝতে পারবে, মনে হয়
3 বছর 4 বছর পর্যন্ত এক একজন আছে যে ফোনও দেয় না। আর আমি ফোন দিলে অবশ্য ফোন ধরে না। ফোন ধরে ফোন ধরে না। তাহলে সেইখানে তো যে আমার বাপ্তা নাই, সেখানে তো বারবার নক করা যায় না। আর ফোন দিলে যদিও বাই চান্স কোনো সময় অন্য কোনো ফোন টোন দিয়ে ফোন দিলে হয়তো ধরে। যদি বলি আমি সিরাজ ভাই আমি খুব ব্যস্ত আছি, দাঁড়ান আপনার সাথে আমি একটু পরে কথা বলতেছি, 1 সেকেন্ডের ভিতরে হয়তো 10টা কথা বলবে, বলে ওই ফোন তো রেখে দিলে, ওই ফোন তো শেষ। মনে করো যে আসলে ফুল 1 বছর পরে গালি বাসছে। গালি বাসার পরে গালির যে জুতা পাইছিল সেই জুতা পাই দিয়ে আসছে 1 বছর পরে। তাহলে কি কলরব টাকা দিছে কোনো প্রমাণ আছে? যে পোশাক পরে গেছিল সেই পোশাকগুলাই আছে। তাহলে এই 1 বছরের ভিতরে যে ওর পিছনে টাকা খরচ করছে তার প্রমাণ কি? মাদ্রাসা তো ফ্রি। মুফতি সাহেব হুজুর ফয়জুল করিম সাহেব তো ফ্রি করে দিয়েছে মাদ্রাসাটা আজাদের ছেলে হিসাবে, কিন্তু মাদ্রাসায় কিন্তু যে মাসিক বেতন দেওয়া লাগতেছে না। তাহলে ইরা কি দিয়েছে বলা? এটা গালিব নিজে বলে গেল, কাকু আমার কাপড় চোপড় নাই, যেটা পরে আসছিলাম সেটাই আছে, আর এই জুতা তো দেখছেন, জুতায় যে 1 বছর পরে পাইছিল সেটাই আছে, আমার জুতা কিনতে হবে, এই দিয়ে বলছে। পরে আমরা যেটা পারছি সেটা আবার ম্যানেজ করে সিস্টেম করে দিয়েছি, আবার এসে গেছে। সিরাজ ভাইয়ের সাথে কথা বলার মাঝেই তার বাবা লাঠি ভর দিয়ে আমাদের কাছে এলেন। আমরা সবাই আইনুদ্দিনকে ভালোবাসি, একথা শুনেই তিনি অঝরে কেঁদে উঠলেন। তিনবার স্ট্রোক করে আজ তিনি প্রায় অচল। প্রিয় সন্তান আর স্ত্রী হারানোর শোক আজও তাকে তাড়িয়ে বেড়ায়। যতটুকু সময় পেয়েছেন আল্লাহ আপনাকে ততটুকু দিয়েছেন। আল্লাহ, আইনুদ্দিন ভাইয়ের গান শোনেন এখন? স্মৃতি আছে তার ভিতরে কোনটা? স্মৃতি আছে যে আমাদের ছোটো আমরা যখন 94 সালে আমার নিয়ে যাই, তখন তোমার ভাই আসলে মূলত এরকম ইয়ে ছিল না, কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি ছিল না, বা এরকম টাকা পয়সার মালিকও ছিল না, কোনো কিছুই ছিল না। তখন আমি ঢাকাতে যখন যাই তখন তো ভাই আন্দোলন অফিসে ঘুমোতো, আমি ওখানে ঘুমোতাম, ভাইয়ের সাথে থাকতাম। পরে এক পর্যায়ে আস্তে আস্তে ওই সাইফুল ভাই, উনি যুগ্ম মহাসচিব ছিলেন কাবার পথে পত্রিকার, উনি কিন্তু ওনার ওখানে 3 ভাই কপরানো পল্টন, ওখানে আমাদের ওই কেসেট টেসেট রাখার জন্য একটা দোকান মতো দিয়েছিল, ওখানে আমরা রেখে ব্যবসা করতাম। সেখান থেকে এরপরে আমার রফিক ভাইয়ের প্রেসে আমি ঘুমোইছি অনেক দিন। ভাই আন্দোলন অফিসে ঘুমাইতাম, আমি ওখানে ঘুমাতাম। সে অবস্থায় পরে আমরা প্রায় মোটামুটি 4 সাল পর্যন্ত প্রায় আন্দোলন অফিসে আমাদের ইয়ে চলছে থাকাটা, মানে বাসা ভাড়া দিব এই পরিবেশ ছিল না 10 বছর। তারপরে যে ভাই কিন্তু আসলে বাসা টাসা নিয়েছে, পরে আমরা সেই অবস্থায় আছি। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমার ভাই মারা যাওয়ার পরে আমাদের যে কলরব খোঁজ নেয় না বা ইয়ে করে না, এটা হলো সবচেয়ে বড় জিনিস, কষ্ট। হ্যাঁ, আর কলরব যদি অচল থাকতো আমাদের কোনো ইয়ে ছিল না, হ্যাঁ সেটা ভিন্ন ব্যাপার। আর ভাই যাবার পরে মনে করেন যে আমার বাবা আছে বৃদ্ধ, আজকে যদি ভাই থাকতেন তাহলে উনি কিন্তু এরকম অবস্থায় থাকতেন না। হয়তো বা আমরা যেটুকু ট্রিটমেন্ট করতে পারছি হচ্ছে হয়তো বা উনি ভালো করতেন, করলে হয়তো বা উনি ভালো থাকতেন বা ভালো, এই যে তার মাথায় সমস্যা, মানে একটা ইউনিক ব্যাপার। আমাদের ফ্যামিলির মনে করেন যে উনি প্রধান ছিলেন। আমার ফ্যামিলি উনি মারা যাওয়ার পরে আমার ফ্যামিলির মনে করেন যে পুরাপুরি একেবারে সাইড মার খেয়ে গেছে, বুঝেছেন? গ্রামে এসে আর কি, গ্রামে আসলে তো সবার সাথে উনি গ্রামে এসে বাচ্চাদের সাথে ফুটবল খেলা করতেন। ঈদে আসলে সবাই সারাক্ষণ
বাড়ি হয়তো বা 10 মিনিট 5 মিনিট সারাক্ষণই, আর যদি থাকলেও এরকম সবসময় মানুষ থাকতো। আসলে সবসময় 20-25 জন 10 জন সবসময় মানুষ থাকতো। না আমি এমনি স্বপ্ন বলতে ভাই যেহেতু একসাথে চলাফেরা ওঠা বসা ওটা মানুষ ও সারা আমার তো সবসময় আমি ওটা পাই। বলতেছে ডাক দেয় আমার বা সিরাজ কি কোথায় বা কী অবস্থা, ওই অফিসে থাকতে যেরকম ছিল ওরকম যাচ্ছে যে কাপড় দিচ্ছে যে লন্ডি করার জন্য, হ্যাঁ, বা এরকম কিছু জিনিস পাওয়া যায়। আর মাদ্রাসার বিষয়ে কিছু সময় কিছু কথাবার্তা বলে। এই কিছুদিন আগে মানে সামনে দেখতেছি যে বলতেছে যে সিরাজ একটা পার্টি নিয়ে আসতো, এই জায়গা নিয়ে এসে শুয়ে থাকি, আমাদের এখানে তো থাকাই লাগবে, এই কথা বলতেছে। তো মাদ্রাসার ভিতরে এসে দেখতেছি যে স্বপ্নে শুয়ে আছে এখানে, এরকম এসব প্রায় সময় দেখা যায়। বা সে ডাকতেছে, বা ওই বাজারে এসে আমার ফোন দিত, বাসায় থাকলে বাজারে এসে আমার ফোন দিতে গেছে, বাসায় না আসতে পারলে রানিং থাকলে আছে যে মাগুরায় আছে বা একটু দূরে আছে, তখন আমার ফোন দিত বাজারে এসে একটু হ্যাঁ দাঁড়ালে দেখা মা বাপের জন্য কিছু জিনিসপাতি দিত বা টাকা পয়সা দিত, যা নিয়ে আসতাম। ওই এরকম এখনও স্বপ্ন এরকম পাওয়া যায়। ঘড়ির কাঁটা তখন বলছে বিকাল 4:30। আমাদের ফিরতে হবে। এখনও কবর জিয়ারত করা হয়নি। সকলকে নিয়ে কবর জিয়ারত করা হলো। বাবা তার সন্তানের জন্য, ছোট ভাই তার প্রিয় বড় ভাইয়ের জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছে। এ দৃশ্য সত্যি যে কারো হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে আসি। আসলে আইনুদ্দিন ভাই মারা যাওয়ার পর থেকেই আসার খুব ইচ্ছা ছিল। তো বড় ভাইদেরকে বললাম, সবাইকে নিয়ে আর কি আসলাম আপনাদেরকে দেখার জন্য। ঠিক আছে, দোয়া চাই আর দোয়া করি ইনশাল্লাহ। আরো অনেক সুন্দর হয় নাকি? সুন্দর তো হইতো। হ্যাঁ ভিডিওতে, হ্যাঁ ভিডিওতে আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এবার বিদায়ের পালা। শেষে যে কথাটি বলতে চাই সেটি হলো, গজল বা সঙ্গীত মানেই আইনুদ্দিন নয়। আইনুদ্দিন হলো একটি আদর্শের নাম। সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করাই তার আদর্শ। আসুন আমরা আইনুদ্দিনের আদর্শে আদর্শবান হই, এবং যারা আইনুদ্দিনকে মনে প্রাণে আজও ভালোবাসেন তারা আসুন আইনুদ্দিন আল আজাদের পরিবার, সন্তান এবং মাদ্রাসার সহযোগী হই, পাশে দাঁড়াই। আমরা গতকাল রাত 9টায় খুলনায় এসে পৌঁছেছি। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহির বাড়িতে যা দেখেছি, আমরা আসলে এক কথায় হতবিহ্বল, হতবাক বা ক্রুদ্ধ। আসলে বলার ভাষা নেই। আমরা তাকে যেভাবে দেখতে চাই, তার ভক্তকুল, তার ভক্তগণ যেভাবে তাকে দেখতে চাই, অন্তত তার পরিবার, তার প্রতিষ্ঠিত তার বাড়ির উপরে যে মাদ্রাসাটি রয়েছে, সেই মাদ্রাসাটি কি এবং তার সন্তানদেরকে আমরা আসলে যে জায়গায় দেখতে চাই, আমরা আমাদের প্রত্যাশার ধারে কাছেও নাই। বিশ্বাস করেন, আপনারা পুরো ভ্লগটা দেখেছেন এবং বিষয়টা হলো কিঞ্চিত পরিমাণে হলেও আপনারা বিষয়টা উপলব্ধি করেছেন। তো আইনুদ্দিন আল আজাদ কারো ব্যক্তিগত কোনো সম্পদ না, তিনি দেশের সম্পদ, জাতির সম্পদ, এবং তিনি মুসলিম উম্মার একজন বিশিষ্ট সম্পদ। তো তিনি মুসলিম উম্মার জন্য অনেক কিছু করে গেছেন। তিনি দেশের জন্য
লিখে গেছেন, গেয়ে গেছেন। তো তার জন্য আমাদের দায়বদ্ধতা থাকা উচিত। তার দেশ এবং বিদেশে যত ভক্ত আছে তারা যদি সামান্য পরিমাণ কিছু সহযোগিতা দিয়ে এই মাদ্রাসা এবং তার পরিবারের দিকে হাত বাড়িয়ে দেয়, তো সেক্ষেত্রে তার পরিবার এবং মাদ্রাসা ভেসে যাবে সহযোগিতায়। তো এইটার দিকে সবাই লক্ষ্য রাখা উচিত সকলের। এবং যারা আইনুদ্দিন আল আজাদকে শুধুমাত্র 18ই জুন স্মরণ করে তাদেরকে বয়কট করুন, আপনারা তাদেরকে বয়কট করা উচিত। তারা আইনুদ্দিনের নাম বেচে খায়, এগুলো আপনারা পুরো ব্লগে দেখেছেন। তো পুরো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে প্রত্যেক আইনুদ্দিন ভক্ত দেখতে পায় যে আইনুদ্দিনের মৃত্যুর পরে তার সাথে, তার পরিবারের সাথে, তার সন্তানের সাথে এবং তার প্রতিষ্ঠানের সাথে যারা তার আশপাশে ছিল তারা কীরূপ ব্যবহার করছে। তো সকলেই ভালো থাকবেন। আওয়ার ডেস্টিনেশন পেজ এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।